সুপ্রিয় শ্রোতাগণ, আজ আমরা শুনব ক্ষুদিত পাষাণের দ্বিতীয় পর্ব। রিপোর্ট অসমাপ্ত রাখিয়া সোলার টুপি মাথায় দিয়ে সেই সন্ধ্যা ধূসর তরুচ্ছায়া ঘন নির্জন পথ রথচক্র শব্দে সচকিত করে সেই অন্ধকার শৈলান্তবর্তী নিস্তব্ধ প্রকাণ্ড প্রাসাদে গিয়ে উত্তীর্ণ হলাম। সিঁড়ির উপরে সম্মুখের ঘরটি অতি বৃহৎ। 3 সারি বড় বড় থামের উপর কারুকার্য খচিত খিলানে বিস্তীর্ণ ছাদ ধরে রেখেছে। এই প্রকাণ্ড ঘরটি আপনার বিপুল শূন্যতা ভরে অহর্নিশি গমগম করতে থাকে। সেদিন সন্ধ্যার প্রাক্কালে তখনও প্রদীপ জ্বালানো হয় নাই। দরজা ঠেলে আমি সেই বৃহৎ ঘরে যেমন প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন ভারী একটা বিপ্লব বেঁধে গেল। যেন হঠাৎ সভাভঙ্গ করে চারদিকের দরজা জানালা ঘর পথ বারান্দা দিয়ে কে কোন পথে ঠিক পালালো তার ঠিকানা নাই। আমি কোথাও কিছু না দেখতে পেয়ে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। শরীর এক প্রকার আবেশে রোমাঞ্চিত হয়ে উঠল, যেন বহুদিনের লুপ্তাবিশিষ্ট মাথা ঘষা ও আতরের মৃদু গন্ধ আমার নাকের মধ্যে প্রবেশ করতে লাগল। আমি সেই দ্বীপহীন জনহীন প্রকাণ্ড ঘরের প্রাচীন প্রস্তর স্তম্ভ শ্রেণীর মাঝখানে দাঁড়াইয়া শুনতে পেলাম ঝরঝর শব্দে ফোয়ারার জল সাদা পাথরের উপর এসে পড়ছে। সেতারে কি সুর বাজছে বুঝতে পারছি না। কোথাও বা স্বর্ণভূষণের সিঞ্জিত, কোথাও বা নূপুরের নিক্কণ, কখনো বা বৃহৎ তাম্র ঘণ্টার প্রহর বাজবার শব্দ। অতি দূরে নহবতের আলাপ, বাতাসে দোদুল্যমান ঝাড়ের স্ফটিক দোলকগুলির ঠুনঠুন ধ্বনি, বারান্দা হতে খাঁচার বুলবুলের গান, বাগান হতে পোষা সারসের ডাক আমার চতুর্দিকে একটা প্রেতলোকের রাগিনী সৃষ্টি করতে লাগলো। আমার এমন একটা মোহ উপস্থিত হলো, মনে হলো এই অস্পর্শ অগম্য অবাস্তব ব্যাপারই জগতে একমাত্র সত্য, আর সমস্তই মিথ্যা মরীচিকা। আমি যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুক অমুকের জ্যৈষ্ঠ পুত্র, তুলার মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই, আমি যে সোলার টুপি এবং খাটো কর্তা পরে টমটম হাঁকাইয়া অফিস করতে যাই, এই সমস্তই আমার কাছে এমন অদ্ভুত হাস্যকর অমূলক মিথ্যা কথা বলে বোধ হলো যে আমি সেই বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়াইয়া হা হা করে হাসিয়া উঠলাম। তখনই আমার মুসলমান ভৃত্য প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প হাতে করে ঘরের মধ্যে প্রবেশ করল। সে আমাকে পাগল মনে করলো কিনা কে জানে, জানি না, কিন্তু তৎক্ষণাৎ আমার স্মরণ হলো এই যে আমি অমুকচন্দ্রের জ্যৈষ্ঠ পুত্র শ্রীযুক্ত অমুকনাথ বটে। ইহাও মনে করলাম যে জগতের ভেতরে অথবা বাহিরে কোথাও অমূর্ত ফোয়ারা নিত্যকাল উচ্চারিত ও অদৃশ্য আঙ্গুলির আঘাতে কোনো মায়া সেতারে অনন্ত রাগিনী ধ্বনিত হইতেছে কিনা তাহা আমাদের মহাকবি এবং কবিবরেরাই বলিতে পারেন। কিন্তু একথা নিশ্চয় সত্য যে আমি বরিচের হাটে তুলার মাসুল আদায় করে মাসে 450 টাকা বেতন নিয়ে থাকি। তখন আবার আমার পূর্বক্ষণের অদ্ভুত মোহ স্মরণ করে কেরোসিন প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ লইয়া সকৌতুকে হাসতে লাগলাম। খবরের কাগজ পড়ে এবং মোগলাই খানা খেয়ে একটি ক্ষুদ্র কোণের ঘরে প্রদীপ নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সম্মুখবর্তী খোলা জানালার ভেতর দিয়ে অন্ধকার বনবেষ্টিত আড়ালি পর্বতের ঊর্ধ্বদেশের একটি অতুজ্জ্বল নক্ষত্র সহস্র কোটি যোজন দূর আকাশ হতে সেই অতি তুচ্ছ ক্যাম্পখাটের উপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টে নিরীক্ষণ করিয়া দেখিতেছিল। ইহাতে আমি বিস্ময় ও কৌতুক অনুভব করিতে করিতে কখন ঘুমাইয়া পড়লাম বলতে পারি না, কতক্ষণ ঘুমাইয়াছিলাম তাও জানি না। হঠাৎ একসময় শিহরিত হয়ে জেগে উঠলাম। ঘরে যে কোনো শব্দ হয়েছিল তা নয়, কোনো যে লোক প্রবেশ করেছিল তাও দেখতে পেলাম না। অন্ধকার পর্বতের উপর হতে
অনিমেষ নক্ষত্রটি অস্তমিত হয়েছে এবং কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রালোক অনধিকার সংকুচিত ম্লানভাবে আমার বাতায়ন পথে প্রবেশ করছে। কোনো লোককেই দেখলাম না, তবু যেন আমার স্পষ্ট মনে হলো কে একজন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল তার অঙ্গুরি খচিত 5 আঙুলের ইঙ্গিতে অতি সাবধানে তাকে অনুসরণ করতে আদেশ করল। আমি অত্যন্ত চুপি চুপি উঠলাম। যদিও সেই শত কক্ষ প্রকোষ্ঠময় প্রকাণ্ড শূন্যতাময় নিদ্রিত ধ্বনি এবং সজাগ প্রতিধ্বনিময় বৃহৎ প্রাসাদে আমি ছাড়া আর জনপ্রাণীও ছিল না, তথাপি পদে পদে ভয় হইতে লাগিল, পাছে কেউ জেগে ওঠে। প্রাসাদের অধিকাংশ ঘর বন্ধ থাকত। সে সকল ঘরে আমি কখনো যাই নাই। সে রাতে নিঃশব্দ পদবিক্ষেপে সংযত নিঃশ্বাসে সেই অদৃশ্য আহান রূপিণীর অনুসরণ করে আমি যে কোথা দিয়ে কোথায় যাচ্ছিলাম আজ তা স্পষ্ট করে বলতে পারি না। কত সংকীর্ণ অন্ধকার পথ, কত দীর্ঘ বারান্দা, কত গম্ভীর নিস্তব্ধ সুবৃহৎ সভাগৃহ, কত রুদ্ধ বায়ু ক্ষুদ্র গোপন কক্ষ পার হয়ে যেতে লাগলাম তার ঠিকানা নাই। আমার অদৃশ্য দুটিটিকে যদিও স্বচক্ষে দেখতে পাই নাই, তথাপি তার মূর্তি আমার মনের অগোচর ছিল না। আরব রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে শ্বেত প্রস্তর চিতবোধ কঠিন নিটোল হস্ত দেখা যাচ্ছে। টুপির প্রান্ত হতে মুখের উপরে একটি সূক্ষ্ম বসনের আবরণ পড়েছে। কটিবন্ধে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হলো আরব্য উপন্যাসের একাধিক সহস্র রজনীর একটি রজনী আজ উপন্যাস লোক হতে উড়ে আসছে। আমি যেন অন্ধকার নিশীথে সুপ্তিমগ্ন বোগদাদের নির্বাপিত দ্বীপ সংকীর্ণ পথে কোনো এক সংকট সংকুল অভিসারে যাত্রা করছি। অবশেষে আমার দুটি একটি ঘন নীল পর্দার সম্মুখে হঠাৎ থমকে দাঁড়ালো, যেন নিম্নে আঙুল নির্দেশ করে দেখালো। নিচে কিছুই ছিল না, কিন্তু ভয়ে আমার বক্ষের রক্ত স্তম্ভিত হয়ে গেল। আমি অনুভব করিলাম সেই পর্দার সম্মুখে ভূমিতলে কিংখাবের সাজ পরা একটি ভীষণ কাফরি খোঁজা কোলের উপর খোলা তলোয়ার লইয়া 2 পা ছড়াইয়া দিয়া বসিয়া ঢুলিতেছে। দুটি লঘু গতিতে তাহার 2 পা ডিঙাইয়া পর্দার এক প্রান্তদেশ তুলে ধরল। ভেতর হতে একটি পারস্য গালিচা পাতা ঘরের কিয়ংদশ দেখা গেল। তক্তের উপর কে বসে আছে দেখা গেল না। কেবল জাফরান রঙের স্ফীত পায়জামার নিম্নভাগে জরির চটি পরা 2খানি ক্ষুদ্র সুন্দর চরণ গোলাপি মখমল আসনের উপর অলসভাবে স্থাপিত হয়ে রহিয়াছে দেখিতে পাইলাম। মেঝের এক পাশে একটি নীলাভ স্ফটিক পাত্রে কতকগুলি আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙ্গুরের গুচ্ছ সজ্জিত রহিয়াছে, এবং তাহার পার্শ্বে 2টি ছোট পেয়ালা ও একটি স্বর্ণাভ মদিরার কাচপাত্র অতিথির জন্য অপেক্ষা করে আছে। ঘরের ভেতর হতে একটা অপূর্ব ধূপের এক প্রকার মাদক সুগন্ধি ধূম আসিয়া আমাকে বিহ্বল করে দিল। আমি কম্পিত বক্ষে সেই খোঁজার প্রসারিত পদদয় যেমন লঙ্ঘন করিতে গেলাম, অমনি সে চমকিয়া জাগিয়া উঠিল। তাহার কোলের উপর হইতে তলোয়ার পাথরের মেঝে শব্দ করে পড়ে গেল। সহসা একটা বিকট চিৎকার শুনে চমকে দেখলাম আমার সেই ক্যাম্প খাটের উপরে ঘামার্ত কলেবরে বসে আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের খণ্ডচাঁদ জাগরণ ক্লিষ্ট রোগীর মতো পাণ্ডুবর্ণ হয়ে গেছে, এবং আমাদের পাগলা মেহের আলী তাহার প্রত্যাহিক প্রথা অনুসারে প্রত্যুষের জনশূন্য পথে তফাৎ যাও করিয়া চিৎকার করতে করতে চলছে। এভাবে আমার আরব্য উপন্যাসের এক রাতি আকস্মিক শেষ হলো, কিন্তু এখনো 1,000,000 রজনী বাকি আছে। আমার দিনের সাথে রাতের ভারী একটা বিরোধ বেঁধে গেল। দিনের বেলায় শ্রান্ত ক্লান্ত দেহে কর্ম করতে যেতাম এবং শূন্য স্বপ্নময়ী মায়াবিনী রাত্রিকে অভিসম্পাত করতে থাকতাম।
আবার সন্ধ্যার পরে আমার দিনের বেলাকার কর্মবদ্ধ অস্তিত্বকে অত্যন্ত তুচ্ছ, মিথ্যা এবং হাস্যকর মনে হতো।